নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকের নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। প্রবল ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড দিল্লি। বিদ্যুৎহীন রাজধানীর একাংশ ঝড়ের দাপটে গাছ, বিদ্যুতের খুঁটি সহ ভেঙে পড়েছে বিশাল হোর্ডিং ও মৃত্যু হয়েছে 2 যুবকের। মুখ্যমন্ত্রী বদল হওয়ার সম্ভাবনা গুজরাটে। ভূপেন্দ্র প্যাটেলকে সরিয়ে বসানো হতে পারে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়াকে। নতুন মুখ আনার অন্যতম কারণ বিধানসভা ভোটিং। আমেরিকায় দুষ্কৃতীর গুলিতে খুন ইসরায়েলি দূতাবাসে 2 কর্মী। ওয়াশিংটন ডিসিতে ইহুদি সংগ্রহশালায় এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারা। কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্য রায়ের স্মৃতিতে জ্বলজ্বল করছে সিঁদুর। বিশ্বমঞ্চে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের সমর্থনেই এই সাজ বলে জোর চর্চা। নীরবে এক বড় বার্তা ছড়িয়ে দিলেন ঐশ্বর্য। জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানার ঘটনার বদলা নিতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর অভিযান করেছিল। তাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। 100-র বেশি জঙ্গি নিকেশের দাবিও করেছে সেনাবাহিনী। সেই অভিযানের সাফল্যের কথা বলতে গিয়ে বৃহস্পতিবার রাজস্থানে কার্যত পাকিস্তানকে উদ্দেশ্য করে আরও বড় হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী। বললেন, 22 তারিখ যারা মা বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল তাদের হামলার বদলা 22 মিনিটেই নিয়েছি। বৃহস্পতিবার রাজস্থানের বিকানের সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে স্বাভাবিকভাবেই পহেলগাঁওয়ের ঘটনার প্রেক্ষিতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, ওই ঘটনা গোটা দেশবাসীকে কাঁদিয়েছে, তবে দেশ ক্ষিপ্ত হয়েছিল, বদলা চাইছিল, সেই বদলা নেওয়া হয়েছে। অপারেশন সিন্দুরের প্রসঙ্গে প্রধানমন্ত্রী হুঙ্কারের সঙ্গে বলেন, 22 तारीख के हमले के जवाब में हमने 22 मिनट में आतंकियों के 9 सबसे बड़े ठिकाने तबाह कर दिए। दुनिया ने और देश के दुश्मनों ने भी देख लिया कि जब सिंदूर बारूद बन जाता है तो नतीजा क्या होता है। ভারতীয় সেনার তরফে আগেই জানানো হয়েছিল পাকিস্তানের এয়ার ডিফেন্সে তারা মাত্র 23 মিনিটেই পাকিস্তানকে পরাস্ত করেছে। তুর্কি নির্মিত ড্রোন এবং চীনের তৈরি মিসাইলও ভারতের প্রত্যাঘাত সামলাতে পারেনি। বৃহস্পতিবারের সভা থেকে সে কথাই ফের একবার মনে করিয়ে দেন মোদী। পাশাপাশি স্পষ্ট বার্তা দিয়ে আবার বুঝিয়ে দেন, সন্ত্রাসবাদের ইস্যুতে আর নরম মনোভাব প্রকাশ করবে না ভারত। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন, मैं देशवासियों से कहता हूं, जो सिंदूर मिटाने निकले थे, उन्हें मिट्टी में मिलाया है। जो हिंदुस्तान का लहू बहाते थे, आज कतरे कतरे का हिसाब चुकाया है। অপারেশন সিন্দুরকে ন্যায়ের নতুন রূপ বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। দেশবাসীর উদ্দেশ্যে তার বার্তা, ভারত মাতার সুরক্ষায় আমি বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকব। এর আগে ঘরে ঢুকে মেরেছিলাম, এবার সরাসরি বুকে আঘাত করেছি। যদিও প্রধানমন্ত্রী একথাও মনে করিয়ে দেন, এটা কোনো প্রতিশোধের খেলা নয়, তবে ভারতের ওপর আঘাত হানলে প্রত্যাঘাত করা হবে। পহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই সীমান্তে কড়া নজরদারি চলছে। ভারতের প্রত্যাঘাতের পর পাল্টা হামলা চালিয়েছিল পাকিস্তান। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান সহ সীমান্তের নিকটবর্তী এলাকায় বিভিন্ন অংশে ব্ল্যাক আউট করে দেওয়া হয়। পাক ড্রোন হামলা ব্যর্থ করেছে ভারত। এরপর 2 দেশের মধ্যে সংঘর্ষ বিরতি জারি হয়, তবে সেই লঙ্ঘন করেই জয়সলমীর সহ রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় ড্রোন নিয়ে হামলা চালায় পাকিস্তান। বর্তমানে পরিস্থিতি আপাতত স্বাভাবিক। সেই রাজস্থানেই প্রধানমন্ত্রী সভা করলেন। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত পাক সংঘর্ষ বিরতির মধ্যেই ফের অশান্ত উপত্যকা। জম্মু ও কাশ্মীরে ফের গুলির লড়াইয়ে খবর পাওয়া গেল। কিস্তওয়ারে গুলির লড়াইয়ে 2 জঙ্গিকে নিকেশ করা হয়েছে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। জঙ্গি দমনে ফের সাফল্য। সকাল 7টা নাগাদ সেনার 2 বিশেষ বাহিনী, 11টি রাষ্ট্রীয় রাইফেল, 7টি অসম রাইফেল এবং কিস্তওয়ার পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই এলাকায় 3 থেকে 4 জন জঙ্গির একটি দল লুকিয়ে রয়েছে বলে খবর পাওয়া মাত্রই
বৃহস্পতিবার ঘিরে ফেলা হয় কিস্তওয়ার। এদের মধ্যে দুজনকে ইতিমধ্যেই নিকেশ করা হয়েছে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয়েছেন একজন ভারতীয় সেনা এবং আঘাতের কারণে মৃত্যু হয়েছে সেই বীর সেনার। প্রসঙ্গত, পেহেলগাঁও হামলার পর থেকেই জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযান কোমর বেঁধে শুরু করেছে নিরাপত্তা বাহিনী। একাধিক এলাকা জুড়ে চালানো হচ্ছে তল্লাশি। পেহেলগাঁও হামলার পরও কাশ্মীরের বিভিন্ন জায়গায় সেনা জঙ্গি গুলির লড়াইয়ের খবর পাওয়া গিয়েছে। কিছুদিন আগে শোপিয়ানে এনকাউন্টার হয়েছিল। পুলওয়ামার ট্রালেও গুলির লড়াই চলে। এই দুই ঘটনায় মোট 6 জঙ্গিকে খতম করে নিরাপত্তা বাহিনী। সোমবার রাতে কলকাতার বেশ কয়েকটি জায়গায় চক্কর কাটতে দেখা গেল কিছু ড্রোন। ভিক্টোরিয়া থেকে ব্রিগেডের উপর দিয়ে এই সমস্ত ড্রোন উঠতে দেখা গিয়েছে। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে খবর কলকাতা পুলিশের। ওই ড্রোনগুলি সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। জানা যাচ্ছে ড্রোনগুলির বেশিরভাগই বিজয় দুর্গের আশপাশে উড়েছে। ফোর্ট উইলিয়াম যেহেতু সেনা দুর্গ, তাই ওই এলাকা রেড জোন বলেই চিহ্নিত। সেখানে ড্রোন জাতীয় কিছু ওড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, আর তাই সোমবার রাতে ড্রোনগুলি নিয়ে রহস্য দানা বাঁধছে। বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি রয়েছে, তবে ফের হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ভারত সরকার। সমস্ত দিক থেকেই তাই নজর রাখা হচ্ছে। আর সেই পরিস্থিতিতে কলকাতার আকাশে এইভাবে ড্রোন ওড়ার খবর উদ্বেগের কারণ বলেই মনে করা হচ্ছে। আমেরিকায় গুলি চালিয়ে খুন করা হলো ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইহুদি সংগ্রহশালায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ওই দুজন এবং সেখান থেকেই বেরোনোর সময় দুজনকে খুব কাছ থেকে গুলি করেন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। আমেরিকায় খুন ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী। খাস ওয়াশিংটনে ইহুদি সংগ্রহশালার সামনে চলল গুলি। এই ঘটনার নেপথ্যে কে বা কারা তা এখনো স্পষ্ট নয়। ঘটনা নিন্দা করেছে ইসরায়েল, নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সমাজ মাধ্যমে তিনি লেখেন, এই ভয়াবহ হত্যাকাণ্ড অবশ্যই ইহুদি বিদ্বেষ। এটা এখনই বন্ধ হওয়া প্রয়োজন। আমেরিকায় হিংসা এবং বিদ্বেষের কোনো স্থান নেই। মৃতদের পরিবারকে সমবেদনা। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই কর্মীদের মধ্যে একজন মহিলা, অপরজন পুরুষ। তারা উত্তর পশ্চিম ওয়াশিংটন ডিসির 3rd and F স্ট্রিটের কাছে ছিলেন। সেখানেই তাদের গুলি করে হত্যা করা হয়। যেখানে এই হত্যাকাণ্ডটি হয় সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে আমেরিকার গোয়েন্দা দপ্তর FBI এর ফিল্ড অফিস, রয়েছে মার্কিন অ্যাটর্নির দপ্তরও। এমন গুরুত্বপূর্ণ এলাকায় এই জোড়া হত্যাকাণ্ডকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোয়েম সমাজ মাধ্যমে প্রথমেই ঘটনার কথা জানান। FBI প্রধান কাশ প্যাটেল জানিয়েছেন, তিনি এই ঘটনা সম্পর্কে অবহিত। মেট্রোপলিটন পুলিশ বিভাগের সঙ্গে তার দপ্তর যোগাযোগ রেখে চলেছে। খুনের ঘটনায় মুখ খুলেছে ইসরায়েলও। রাষ্ট্রপুঞ্জে সেদেশের প্রতিনিধি ড্যানি ড্যানন ইহুদি বিদ্বেষে নৃশংস ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, যারা এই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, মার্কিন প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে বলেই আমরা আশা রাখি। একই সঙ্গে খানিক হুঁশিয়ারি সুরে তিনি জানান, বিশ্বের যে কোনো প্রান্তে নাগরিকদের সুরক্ষিত রাখতে কঠোর পদক্ষেপ করে যাবে ইসরায়েল। প্রসঙ্গত, প্যালেস্তাইনি সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজা ভূখণ্ডে সামরিক অভিযান শুরু করে তেল আভিভ। তারপর হামাস দমনের প্রসঙ্গ তুলে গাজায় হামলা চালানো অব্যাহত রেখেছে ইহুদি প্রধান এই দেশটি। ইসরায়েলের এই পদক্ষেপ নিয়ে বিশ্বের নানা প্রান্তে সমালোচনা ঝড় বইলেও নিজেদের সিদ্ধান্তে অটল তারা। এক্ষেত্রে পূর্বতন জো বাইডেন প্রশাসনের মতন বর্তমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমর্থনও পেয়েছে তারা। এই আবহে ইসরায়েল বন্ধু বলে পরিচিত আমেরিকায় ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীর খুন হয়ে যাওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর ওই দিন আলিপুরদুয়ার জেলায় জোড়া কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রশাসনিক সভায় যোগ দেওয়ার পাশাপাশি একটি জনসভাও করবেন আলিপুর প্যারেড গ্রাউন্ড ময়দানে। রাজ্যে বিধানসভা নির্বাচন হতে এখনো বেশ খানিকটা দেরি রয়েছে, আর তার আগেই প্রধানমন্ত্রীর এই সফরের কারণ নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষত অপারেশন সিন্দুর এবং ভারত পাক সামরিক সংঘাতের পর প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য আবারও কৃতিত্ব নিলেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, বাণিজ্য আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, পাকিস্তান এবং ভারতের সঙ্গে আমরা কি করেছি তা যদি আপনি দেখেন, আমরা পুরো সমস্যাটা সমাধান করেছি। আমার মনে হয় আমি ট্রেডের মাধ্যমে এটি সমাধান করেছি। ভারত পাকিস্তানের সঙ্গে অনেক বড় চুক্তি করেছি। দুই দেশের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছিল। উভয় দেশের নেতাদের সঙ্গে কথা বলেছি, পুরো সমস্যাটি সমাধান করেছি। এরপরই হোয়াইট হাউসে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে দেখা গেল। তর্ক বিতর্ক বেঁধে গেল দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বিতর্ক শুরু হয়, ঠিক যেমন কয়েক মাস আগে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে দেখা গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা 19 মে ওয়াশিংটনে পৌঁছন। তার সফরের উদ্দেশ্য আফ্রিকা ও আমেরিকার সম্পর্কে গতি আনা। কিন্তু হোয়াইট হাউসে এই বৈঠকের সময় ট্রাম্প হঠাৎ করেই বর্ণবাদের ইস্যুতে রামাফোসাকে কোণঠাসা করতে শুরু করেন। ট্রাম্প সিরিল রামাফোসার বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, তার আমলে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের গণহত্যা করা হচ্ছে। আপনি দর্শক হয়ে বসে আছেন। রামাফোসা যখন এই অভিযোগ প্রত্যাখ্যান করতে শুরু করেন, ট্রাম্প এরপর বড় পর্দায় একটি ভিডিও দেখান। এই ভিডিওতে দাবি করা হয় দক্ষিণ আফ্রিকায় হাজার হাজার শ্বেতাঙ্গ কৃষককে হত্যা করা হয়েছে। এরপর ট্রাম্প সিরিল রামাফোসাকে মিডিয়ায় প্রকাশিত কিছু নিবন্ধের কপিও দেখান, যেখানে আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকদের গণহত্যার দাবি করা হয়েছে। রামাফোসাকে এই কপিটি দেখানোর সময় ট্রাম্প জোরে চিৎকার করে বলেন, মৃত্যু মৃত্যু। এতে পরিবেশ খুবই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রবল ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড দিল্লি। বুধবার সন্ধ্যায় আচমকা প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়, যার জেরে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে রাজধানীর একাংশ। ঝড়ের দাপটে বহু জায়গায় গাছ, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে বিশাল হোর্ডিংও। হাওয়ার গতিবেগ ছিল ঘন্টায় ৭৯ কিলোমিটার। রাজধানীতে এক পথচারী এবং 22 বছরের এক যুবকের মৃত্যু হয়েছে এই ঘটনায়, সঙ্গে 11 জন জখম হয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত রাজধানীর বিস্তীর্ণ এলাকা। প্রবল দাবদাহের পর বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয় দিল্লি এবং সংলগ্ন এলাকা। শুরু হয় ঝড় এবং শিলাবৃষ্টি। ঝড়ের কারণে লোধি রোড এলাকায় ভেঙে পড়ে একটি বিদ্যুতের খুঁটি। মৃত্যু হয় এক প্রতিবন্ধী ব্যক্তির। উত্তর পূর্ব দিল্লির গোকুলপুরীতে মাথায় গাছ ভেঙে পড়ায় মৃত্যু হয় 22 বছরের এক তরুণের। বুধবার রাত পর্যন্ত দিল্লির নানা এলাকা থেকে অন্তত 11 জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। ওভারব্রিজের লোহার অংশ ভেঙে পড়ায় আহত হয়েছেন কেউ বহুতলের কাচ ভেঙে পড়ায় চোট পেয়েছেন। দুর্যোগের জেরে দিল্লি বিমানবন্দর পরিষেবাও ব্যাহত হয়েছে। অন্তত 13টি বিমান দিল্লিতে অবতরণ করতে পারেনি, সেগুলি অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, 12টি বিমানকে রাজস্থান জয়পুর বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দিল্লিগামী একটি আন্তর্জাতিক বিমান মুম্বাই বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। তাছাড়া অল্প সময়ে ভারী বৃষ্টি হওয়ায় দিল্লির নানা রাস্তায় জল জমে গিয়েছে। শুরু হয়েছিল যানজট। দিল্লিবাসীকে হাতে সময় নিয়ে রাস্তায় বেরোনোর পরামর্শ দেয় দিল্লি পুলিশ। দুর্যোগ শুরু হওয়ার পরেই দিল্লির বিদ্যুৎ বন্টন সংস্থা রাজধানীর একাংশে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ পরিষেবার তরফে জানানো হয়, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই কারণেই এই সতর্কতামূলক পদক্ষেপ। অন্যদিকে শিলাবৃষ্টি এবং ঝড়ের জেরে দিল্লি মেট্রোর ওভারহেড তার ক্ষতিগ্রস্ত হয়। বেশ কিছু সময়ের জন্য ব্যাহত হয় রাজধানীর মেট্রো পরিষেবা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার বিকেলের পর উলম্ব মেঘ উত্তর দিল্লি থেকে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিল্লির মধ্যে বিস্তৃত ছিল। তার ফলে অল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টি হয় রাজধানীতে। বিকেল 5:30 থেকে 8:30 পর্যন্ত 12.2 মিলিমিটার বৃষ্টি হয়। ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইছে। হাই নিউজ নেটওয়ার্ক। আবারও মুখ্যমন্ত্রী বদল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে গুজরাটে। অতীতে বিধানসভা ভোটের 1 বছরের আগে বিজয় রূপানীকে সরিয়ে দিয়ে ভূপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছিল। আর এবারে বিধানসভা ভোটে 2 বছরেরও বেশি সময় হাতে থাকতেই সেই কাজ সেরে ফেলতে চাইছে বিজেপি। সূত্রের খবর, ভূপেন্দ্র প্যাটেলকে সরিয়ে তার জায়গাতে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়াকে বসানো হতে পারে। ভূপেন্দ্রকে সরিয়ে নতুন মুখ আনার পিছনে অন্যতম কারণ কিন্তু বিধানসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের রাজ্যে ক্ষমতা ধরে রাখতে যে মরিয়া, সে কথা বলার অপেক্ষা রাখে না। অথচ দীর্ঘদিন বিজেপির ক্ষমতায় থাকার পর সেখানে সরকার বিরোধী হওয়ার রয়েছে।
আগামী বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ওই দিন আলিপুরদুয়ার জেলায় জোড়া কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রশাসনিক সভায় যোগ দেওয়ার পাশাপাশি একটি জনসভাও করবেন আলিপুর প্যারেড গ্রাউন্ড ময়দানে। রাজ্যে বিধানসভা নির্বাচন হতে এখনো বেশ খানিকটা দেরি রয়েছে, আর তার আগেই প্রধানমন্ত্রীর এই সফরের কারণ নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষত অপারেশন সিন্দুর এবং ভারত পাক সামরিক সংঘাতের পর প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতের সঙ্গে আলোচনায় বসতে এবার বার্তা দিতে শুরু করেছে পাকিস্তান। অপারেশন সিন্দুরের গুতোকে রীতিমতো ভিত নড়ে গিয়েছে পাকিস্তানের। একদিকে জঙ্গি গোষ্ঠীগুলি এবং কাশ্মীরের ইস্যু তারা ঝেড়েও ফেলতে পারছে না, অন্যদিকে জঙ্গিরা আবার কোনো অঘটন ঘটালে ভারতের হাতে মার খাওয়ার ভয়। দুদিকে চাপে দিশেহারা শেহবাজ শরীফের সরকার। নানাভাবে তারা চেষ্টা করছে আন্তর্জাতিক দুনিয়ার সাহায্য পেতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক সাংবাদিক বৈঠকে বলেছেন, ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক আলোচনার জন্য সৌদি আরব একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হতে পারে। ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভবিষ্যতে বৈঠকের সম্ভাবনার কথাও উত্থাপন করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, চীনও আলোচনার একটি সম্ভাব্য স্থান হতে পারে, তবে ভারত কখনোই তাকে নিরপেক্ষ বলে মেনে নেবে না। তুলনামূলকভাবে সৌদি আরব উভয় পক্ষের কাছেই গ্রহণযোগ্য মন্তব্য করেন তিনি। এই প্রেক্ষাপটে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের মধ্যস্থতার প্রস্তাব দিয়ে আবার বলেছেন, আমেরিকার হস্তক্ষেপেই নাকি দুদেশের মধ্যে যুদ্ধবিরতির পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি স্পষ্ট করেছেন, সামরিক সংঘর্ষ এড়ানোর সিদ্ধান্ত ভারত ও পাকিস্তানের যৌথ স্তরে হয়েছে, কোনো বিদেশি শক্তির মধ্যস্থতায় নয়। ভারত 7ই মে চালু করে অপারেশন সিন্দুর, যার লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গি ঘাঁটি ধ্বংস করা। অপারেশনে রাফাল জেট, ব্রহ্মস মিসাইল সহ অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে 9টি টার্গেট ধ্বংস করা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত উত্তেজনা চায় না, কিন্তু উস্কানি যদি আসে তার উপযুক্ত জবাব দেবে। পাকিস্তানের তরফে চালানো ব্যর্থ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে ভারত পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে ক্ষয়ক্ষতি ঘটায়। এই প্রেক্ষিতে সৌদি আরবকে আলোচনা মঞ্চ হিসেবে তুলে ধরার কৌশল পাকিস্তানের তরফে কূটনৈতিক চাপ তৈরি করার একটি প্রচেষ্টা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ভারত এখনও পর্যন্ত এই প্রস্তাব নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এখন দেখার, পহেলগাম হামলার পর আন্তর্জাতিক মহলে কোণঠাসা পাকিস্তান কূটনৈতিকভাবে কতটা সফল হয়। ভারতের পক্ষ থেকে বারবার স্পষ্ট করে দেওয়া হয়েছে, পাকিস্তান জঙ্গিদের মদদ দেওয়া বন্ধ না করলে ভারত কোনোভাবেই আলোচনায় সাড়া দেবে না। হাই নিউজ নেটওয়ার্ক। 9 মাস অভিভাবকহীন বাংলাদেশ, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি সেনা প্রধানের। বারংবার সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার সেনা প্রধানের মন্তব্যের পর কবে হয় নির্বাচন, সেটাই দেখার। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ভার্সেস বাংলাদেশ সেনার দ্বন্দ্ব এবার প্রকাশ্যে। বুধবার জাতীয় নির্বাচন নিয়ে প্রাক্তন শাসক দল বিএনপির সুরে তত্ত্বাবধায়ক সরকারের উপর চাপ সৃষ্টি করলেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। তিনি জানিয়েছেন, একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসেবে কাজ করে, কিন্তু গত 9 মাস ধরে বাংলাদেশের সেনাবাহিনী অভিভাবকহীন। এই কারণেই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদে নির্বাচন হওয়া উচিত বলে তিনি মনে করছেন। বারবার সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর বিরোধিতা করেছে বিএনপি, জাতীয় পার্টির মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলি। দিন দুই আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষোভ উগরে দেন। তিনি অভিযোগ করেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে জনগণকে অধিকার থেকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সেনাপ্রধান আরও এক কদম এগিয়ে ইউনূসের সরকারের সংস্কারের অধিকার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি জানিয়েছেন, দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। সেনাপ্রধানের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ঢাকার সেনা নিবাসে সেনা দরবারে উপস্থিত সেনা অফিসারদের ওয়াকার উজ্জামান আশ্বস্ত করেছেন, আগামী 1 জানুয়ারির মধ্যে একটি নির্বাচিত সরকার দেশের দায়িত্ব গ্রহণ করবেই। আরও জানিয়েছেন, জানুয়ারি 2026-এর মধ্যে দেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় তাই করবেন সেনাবাহিনী। তার কথায়, ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে হয়। ওয়াকিবহল মহলের বক্তব্য, সেনা প্রধানের এই মন্তব্য মোহাম্মদ ইউনূস সরকারের জন্য অশনি সংকেত। প্রশ্ন উঠছে, তাহলে কি নোবেলজয়ী অর্থনীতিবিদ গদি না ছাড়লে সেনা অভ্যুত্থান হতে পারে পদ্মা পারে?
সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। হাই নিউজ। দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিলেন বলি অভিনেত্রী কাজল। পরনে পিচ রঙা শাড়ি, আদ্যপান্ত বাঙালি লুকে ধরা দিলেন অভিনেত্রী। নতুন ছবির কাজে শহরে এসেছেন। তার নতুন ছবির নাম মা। পুজো দিয়ে কি বললেন অভিনেত্রী দেখুন। বুধবার রাতে শহর জুড়ে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই অপেক্ষাকৃত ঠান্ডা কলকাতা। তবে গঙ্গার পূর্ব পাড়ে দক্ষিণেশ্বরে অবশ্য তেমনভাবে ঠান্ডা গরম অনুভব করার কথা দর্শনার্থীরা ভাবতেই পারেননি। কারণ সকলের চোখ উৎসুক হয়েছিল বলিউডের প্রিয় নায়িকাকে দেখার জন্য। বৃহস্পতিবার সকালে মা ভবতারিণীর দর্শন করতে দক্ষিণেশ্বরে এসেছিলেন কাজল। পরনে পিচ রঙা শাড়ি, আদ্যপান্ত বাঙালি লুক। নতুন ছবির কাজে শহরে এসেছেন অভিনেত্রী, তাই মাকে পুজো দিয়ে নতুন যাত্রা শুরু করলেন তিনি। আচমকায় যদি প্রিয় নায়িকাকে চোখের সামনে দেখা যায়, তাকে একবার ছুঁয়ে দেখার চেষ্টা করবেন না তা কি হয়? কাজলকে দেখে অনুরাগীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস সামলানো কঠিন হয়ে পড়েছিল দেহরক্ষীদের পক্ষে। তার নতুন ছবি মা, সেই জন্যই শহরে আসা নায়িকার। মা ভবতারিণীর কাছে কি প্রার্থনা করলেন অভিনেত্রী? সাংবাদিকদের কাজল জানিয়েছেন, মন্দিরে এসে মনে হচ্ছে নিজের মায়ের কাছে এসেছি। মায়ের কাছে প্রার্থনা করলাম, আশীর্বাদ নিলাম। আমার আগামী ছবি মা স্পিরিচুয়াল হরর। ছবিতে ভীষণ শক্তিশালী একটি চরিত্রে অভিনয় করেছি। আশা করি সকলের ভালো লাগবে। कोलकाता आके बहुत बहुत अच्छा लग रहा है मुझे। मैं हमेशा जब भी आती हूँ, मैं माँ में बहुत विश्वास है। मुझे ऐसा लगता है कि मैं अपने मायके आई हूँ, अपने माँ के घर आई हूँ। और प्रमोशन शुरू करने से पहले मुझे यही लगता है कि मैं अपनी माँ का आशीर्वाद लेने आई हूँ। तो उन्होंने मुझे आशीर्वाद दिया है और मैं बहुत खुश हूँ कि मैं आपके सामने खड़ी हूँ। ये फिल्म, ये रोल, आई थिंक माई स्ट्रॉन्गेस्ट रोल एवर। एंड आई थिंक द टाइटल ऑफ द फिल्म is perfect for it. It's called Ma. It's a mythological horror. It's going to be something completely different, and I'm definitely sure it's going to blow your mind. পরিচালক বিশাল পুরিয়ার আগামী ছবি মা। আগামী সপ্তাহে ছবির প্রচার ঝলক মুক্তি পাবে। সপ্তাহ যেন শুভ হয়, সেই আশীর্বাদ চাইতেই কলকাতায় এসেছিলেন নায়িকা। পুজো দিয়ে অভিনেত্রী রওনা দেন বিমানবন্দরের উদ্দেশ্যে। কাজল ছাড়াও এই ছবিতে দেখা যাবে খুদে অভিনেত্রী রূপকথা চক্রবর্তীকে। এই ছবির জন্য কাজলকে বাংলা শেখানোর অনেকটা দায়িত্বই নিয়েছিল সে। হাই নিউজ নেটওয়ার্ক। কান চলচ্চিত্র উৎসবের ঐশ্বর্য রায়ের সিঁথিতে জলজল করে উঠল সিঁদুর। ঐশ্বর্যর এই সাজ বিশ্বমঞ্চে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের সমর্থনে বলেই জোর চর্চা শুরু হয়েছে। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের মোক্ষম জবাব অপারেশন সিন্দুরের সমর্থনে আন্তর্জাতিক জনমত গড়তে ভারত সরকার সাংসদদের দল পাঠাচ্ছে বিভিন্ন দেশে। আর ঠিক তখনই ঐশ্বর্য রায় কান উৎসবে নীরবে এক বড় বার্তা ছড়িয়ে দিলেন। কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় এই বছর ঐশ্বর্যা রায় বচ্চনের উপস্থিতি নতুন মাত্রা যোগ করল। সাজসজ্জা ছিল রাজকীয়। হাতের বোনা বেনারসি শাড়ি, টিস্যু ড্রেপ, গলায় মোজাম্বিক রুবি আর আনকাট হীরের হার। কিন্তু যা চোখ কেড়ে নেয় তা ছিল কপালের সিঁথিতে স্পষ্ট লাল সিঁদুরের রেখা। এমন সময় যখন ভারত সরকার অপারেশন সিন্দুরের বার্তা পৌঁছে দিতে ৩৩টি দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে, ঠিক তখনই ঐশ্বরিয়ার বিশ্বমঞ্চে ভারতের সংস্কৃতি ও আত্মপরিচয়কে তুলে ধরলেন নিঃশব্দে কিন্তু জোরালোভাবে। অনলাইনে বহু নেটিজেন বলছেন ঐশ্বরিয়া যেন অপারেশন সিন্দুরের কালচারাল অ্যাম্বাসাডর। ঐশ্বরিয়ার এই লুক ডিজাইন করেছেন সেলিব্রিটি ডিজাইনার মনীষ মালহোত্রা। হালকা আইভরি রঙের বেনারসি শাড়ি এবং টিস্যু ওড়নার সঙ্গে তিনি পরেছিলেন মনীষ মালহোত্রা জুয়েলারির তৈরি 18 ক্যারেট সোনায় বসানো রুবি ও হীরের হার। কিন্তু সবকিছু ছাপিয়ে যা বার্তা পৌঁছে দিল তা হলো তার কপালে লাল সিঁদুর। ভারতীয় নারীত্ব, সংস্কৃতি এবং বর্তমান সেনা অভিযানের প্রতি এক নিঃশব্দ শ্রদ্ধার নিদর্শন। নেটিজেনদের মতে ঐশ্বরিয়ার এই সিঁদুর যেন এক প্রকার সম্মান জ্ঞাপন ভারতের সামরিক অভিযানের প্রতি। কেউ লিখেছেন, স্রেফ ইনস্টা স্টোরিতে কিছু না লিখেই সিঁদুর পরে অপারেশন সিন্দুরের জন্য এত বড় সাপোর্ট কেউ দেয়নি। আরেকজন লিখেছেন, এই হলো ভারতীয় নারী শক্তি, গ্রেস আর গর্বে ভরা। উল্লেখযোগ্য বিষয়, গত কয়েক মাস ধরে ঐশ্বরিয়া ও অভিষেকের বিবাহ বিচ্ছেদের জল্পনা চলছিল।
ঐশ্বরিয়ার সিঁদুর যেন সেই গুজবেরই ছেদ টেনে দিল চুপিসারে। কেউ কেউ লিখেছেন, সকল সমালোচনার মধ্যেও ঐশ্বরিয়া ঠিক সময় ঠিকভাবে এসে দাঁড়ালেন এবং ভারতীয় নারীত্বের প্রতিনিধিত্ব করলেন বিশ্বমঞ্চে। ঐশ্বরিয়ার এই কনস লুক শুধুই তাই ফ্যাশন স্টেটমেন্ট নয়, এটি একদিকে যেমন ব্যক্তিগত বার্তা বহন করছে, তেমনি দেশের জাতীয় গর্বের কথাও বলছে। ঐশ্বরিয়া যেন বলে দিলেন, সিঁদুর পরা শুধু এক বিবাহিত নারীর পরিচয় নয়, তা হতে পারে দেশপ্রেমেরও এক প্রতীক। এইভাবেই ঐশ্বরিয়া রায় বচ্চন কনসের লাল গালিচায় হেঁটে দেখিয়ে দিলেন নিঃশব্দে কিন্তু দৃঢ়ভাবে কিভাবে একজন নারী নিজের সংস্কৃতি আর দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। শহরে ঝড় বৃষ্টি হতে পারে এমনটা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতার। বৃহস্পতিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার পর্যন্ত বঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি চলবে। তবে বৃষ্টির সময় সাময়িক স্বস্তি মিললেও পরের 5 দিন গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বেশিরভাগ জেলাতেই। কলকাতা শহরে ঝড় বৃষ্টি হতে পারে এমনটা আগেই জানিয়েছিল আলিপুর। সেই মতো বৃহস্পতিবার সকাল থেকে আংশিক মেঘলা কলকাতার আকাশ। বৃহস্পতিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার পর্যন্ত বঙ্গে প্রায় সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি চলবে। তবে বৃষ্টির সময় সাময়িক স্বস্তি মিললেও পরের দিকে গরমের কারণে অস্বস্তি আবহাওয়া থাকবে জেলায় জেলায়। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে, ফলে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গেও। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার পর্যন্ত এমনই চলবে বলে জানিয়েছে আলিপুর। তবে বিক্ষিপ্তভাবে আগামী রবি থেকে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। উত্তরবঙ্গে 8 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।